রামপুর যমুনা নদীর তীরে বসা একটি পুরানো কসবা ছিল। সেখানকার পুরানো হাবেলির মতো ঘরগুলির মাঝে জমিদার সুরজ সিংয়ের ঘরও ছিল। তিনি তার স্ত্রী সরোজ এবং দুই মেয়ে, বড় মেয়ে কুসুম, যার বয়স 22 বছর ছিল, আর ছোট মেয়ে চম্পা, যার বয়স 18 বছর ছিল, তাদের সঙ্গে সুখী জীবনযাপন করছিলেন। ক্ষেত খামার, চিনির কল এবং শস্যের মন্ডি থেকে তার ভালো আয় হতো। তবুও ঘরের পরিবেশ ছিল সাধারণ এবং সরল। সরোজ কখনো দেখাশোনাকে গুরুত্ব দেননি। ফসলের মরশুম শেষ হবার পর সুরজ সিং কুসুমকে কাছে ডেকে বললেন, বেটি, তোমার জন্য একটি ভালো বিয়ের প্রস্তাব এসেছে। পাশের গ্রামের কাপড়ের ব্যবসায়ী শ্রী রাম মেহরার ছেলে রমেশ, বড় ঘর, প্রচুর জমি, সব ধরনের সুখ সুবিধা আছে তাদের কাছে। তুমি কি বলো? তুমি হ্যাঁ বললেই আমি বিয়েটা পাকা করে দেব। কুসুম একথা শুনে চকচকে চোখে মা বাবার দিকে তাকিয়ে বলল, আপনার যা ইচ্ছা পিতাজি, আপনি যেখানে আমার বিয়ে দেবেন আমি সেখানেই চলে যাব। কিন্তু মনে মনে কুসুম বড় ঘর আর ধনী সম্পর্ক শুনে খুব খুশি হচ্ছিল। ছোটবেলা থেকে মা বাবা তার সব ইচ্ছা পূরণ করেছিলেন। সে ভাবছিল, আমি তো সবসময় এই ভেবে চিন্তিত ছিলাম যে শ্বশুরবাড়িতেও কি এত আরামায়েশ পাব, কিন্তু ভগবানের ধন্যবাদ, আমি মায়ের বাড়ি আর শ্বশুরবাড়ি দুটোই ধনী ঘর পেয়েছি। কুসুমের খুশি সুরজ সিং ভালোভাবে বুঝতে পারছিলেন। এরপর তিনি তার ছোট মেয়ে চম্পার কাছে গিয়ে বললেন, বেটি, আমার কাছে তোমার জন্য একটি ভালো বিয়ের প্রস্তাব এসেছে। আমাদের গ্রামের শ্রী গঙ্গারাম, যিনি রাজার কাছে কোষাধ্যক্ষের কাজ করেন, তার ছেলে সদ্য শহর থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। তিনি নিজে আমাকে ডেকে বলেছেন যে তুমি তাদের খুব পছন্দ। তারা তোমার বিয়ে তাদের ছেলের সঙ্গে করতে চান। চম্পা তৎক্ষণাৎ বলল, পিতাজি, আমি গ্রামের গরিব কৃষকের ছেলে গোপালকে ভালোবাসি এবং তার সঙ্গেই বিয়ে করতে চাই। সুরজ সিং অবাক হয়ে বললেন, এটা তুমি কি বলছো? সেই গোপাল যার ঘরে দুবেলা খাবারও ঠিকমতো হয় না, আমি তোমাকে সেই ঘরে কিভাবে বিয়ে দেব? আমারও তো কিছু ইজ্জত আছে না। সুরজ সিং রেগে গেলেন। তার উঁচু গলার আওয়াজ শুনে সরোজ দৌড়ে এসে বললেন, কি হলো জি, আপনি এভাবে চিৎকার করছেন কেন? সুরজ সিং রাগের সঙ্গে বললেন, আরে শুনছ তোমার মেয়ের কথা? এই সেই ভুকা নাঙ্গা গোপালের সঙ্গে বিয়ে করার জেদ করছে। সরোজ অবাক হয়ে বললেন, এটা তুমি কি বলছো চম্পা? গোপাল আর সেই এই হাবেলির জামাই হবে? এখন শুধু এই দিন দেখা বাকি ছিল। তারপর তিনি চম্পাকে বোঝাতে গিয়ে বললেন, না বেটি, ভালো সম্পর্ককে ঠেলে দেওয়া যায় না। এখনকার দিনে এমন সম্পর্ক ভাগ্যে মেলে। দেখো, শান্তির মেয়ে পুরো 25 বছর বয়স হয়ে গেল, তবুও তার বিয়ে হয়নি। শুরুতে তাকেও কোনো ছেলে পছন্দ হয়নি। যখন সময় ছিল তখন সে সুযোগ হারিয়েছে। এখন তাকে কেউ জিজ্ঞাসাও করে না। তুমিও কি তাই চাও, বিনা বিয়েতে থেকে যাও? চম্পা উত্তর দিল, মা, আমি কারোর মধ্যে কোনো খুঁত দেখছি না, শুধু পিতাজিকে বোঝানোর চেষ্টা করছি। যাকে আমি ভালোবাসব সেই আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় ধনী হবে। আপনারা আমার কথা বোঝার চেষ্টা করুন মা, আপনি পিতাজিকে বোঝান। সরোজ সুরজ সিংয়ের দিকে তাকালেন, যিনি তখনও রাগে চম্পার দিকেই তাকিয়েছিলেন। সরোজের মনে একটা ভয় জাগল। কোথাও এমন না হয় যে চম্পাও সুনীলের মেয়ের মতো কিছু করে ফেলে। সেও তো প্রেমের টানে তার বাবার ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছিল। আমাকে এটা ঠেকাতে হবে, আমাকে সুরজ সিংকে বোঝাতে হবে, নইলে চম্পা রাগের মাথায় কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলবে। সরোজ সুরজ সিংকে বললেন, আমরা আমাদের দুই মেয়েকে ছোটবেলা থেকে এত ভালোবাসা দিয়েছি, আমার মন বলছে আমরা কোথাও আমাদের মেয়ের সঙ্গে ভুল তো করছি না। সুরজ সিং উত্তর দিলেন, এটাই তো আমি ভাবছি। আমাদের বড় মেয়ে কুসুম বড় ঘরের বউ হতে চলেছে। যদি ছোট মেয়েকে কোনো গরিব ঘরে বিয়ে দিই তাহলে লোকে নানা কথা বলবে। সরই বললেন, বেটি ধনী ঘরে যাক বা গরিব ঘরে, তার ভাগ্য তো সঙ্গে নিয়েই যায়। আপনি দুজনের জন্যই আশীর্বাদ করুন আর দুজনের বিয়ে ঠিক করে দিন। সুরজ সিং জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি বলছো আমি চম্পার বিয়ে গোপালের সঙ্গেই পাকা করে দিই? সরোজ বললেন, হ্যাঁ জি, যদি আমাদের মেয়ের ভাগ্যে ধনী হওয়া লেখা থাকে তাহলে একদিন সে ধনী হয়েই যাবে। সুরজ সিং বললেন, তুমি ঠিক বলছো সরোজ, আমাদের চম্পাকে তার ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। আমরা তো দুই মেয়ের সব ইচ্ছা পূরণ করেছি, এখন এই সিদ্ধান্ত চম্পারই হওয়া উচিত। এরপর সুরজ সিং এবং সরোজ দুই মেয়ের বিয়ে ঠিক করে দিলেন। বিয়ের কিছুদিন পর কুসুম একটি বড় হাবেলির মতো ঘরে চলে গেল, আর চম্পা একটি ছোট্ট কুঁড়ে ঘরে। দুই বোনের ঘর মুখোমুখি ছিল, শুধু মাঝে যমুনা নদী বয়ে যেত।
একদিন কুসুম তার হাবেলির ছাদ থেকে চম্পার কুঁড়েঘরের দিকে তাকিয়ে রমেশকে বলল, দেখছ ওই কুঁড়েঘরে চম্পা কিভাবে থাকছে? যদি সে পিতাজির কথা মেনে নিত তাহলে আজ তাকে এই দিন দেখতে হতো না। রমেশ বলল, হ্যাঁ, তুমি ঠিক বলছ। এই গোপালও তো রাজার কাছে ছোটখাটো কাজ করে, বদলে রাজা তাকে দুবেলা রুটি দেয়। এতে কতটা সংসার চলবে? তুমি দেখো, একদিন চম্পার নিজের ভুলের জন্য অনুতাপ হবে। তারপর হাসতে হাসতে জিজ্ঞাসা করল, এখন তাড়াতাড়ি বলো, আজ তোমার জন্য কোন রঙের শাড়ি আনব? কালই তো আমাদের বিয়ে হয়েছে। পিতাজি আর তোমার পরিবার আমাকে এত শাড়ি দিয়েছে, এখন আর শাড়ির কি দরকার? রমেশ হেসে বলল, দরকার আছে, একদম আছে। আমি চাই যখনই আমি বাড়ি আসব তোমার জন্য কোনো দামি উপহার নিয়ে আসব। রমেশের কথা শুনে কুসুম মনে মনে খুব খুশি হল। অন্যদিকে চম্পা এবং গোপাল তাদের কুঁড়ে ঘরে বসেছিল। গোপালের মা শান্তি চুলায় খাবার তৈরি করছিলেন। ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ছিল। চম্পা তাদের কাছে এসে বলল, মাজি, আপনি সরে যান, আমি খাবার তৈরি করে দিচ্ছি। শান্তি বললেন, আরে বেটি, তুই নতুন বউ, খাবার কিভাবে তৈরি করবি? চম্পা উত্তর দিল, আমি বউ নই, আপনার মেয়ে, আর মেয়ের সামনে মা কাজ করে না। শান্তি বললেন, বেটি, তুমি বড় ঘরের মেয়ে, তোমার কি চুলায় খাবার তৈরি করতে আসবে? তোমার বাড়িতে তো স্টোভ আর নকর চাকর আছে। চম্পা হেসে বলল, মাজি, আমি চুলায় খাবার তৈরি করিনি ঠিকই, কিন্তু এটা জানি যে যতদিন আমি বেঁচে আছি আপনি আমার সামনে কোনো কাজ করবেন না। লোকে বলে বড় ঘরের মেয়েরা বদমাশ হয়, কিন্তু আমার গোপালের তো ভাগ্য খুলে গেছে যে এমন ভালো বউ ঘরে এসেছে। তখনই গোপাল সেখানে এলো। তার মুখ বিষণ্ণ ছিল, চোখে হতাশা। শান্তি জিজ্ঞাসা করলেন, কি হলো বেটা? গোপাল বলল, মা, আমি এতদিন ধরে রাজার কাছে খেতে কাজ করছি। তারা আমাকে মাসে মাত্র 11 টাকা দেয়। আজ 1 মাস পূর্ণ হল। আমি মন্ত্রীজির কাছে পগার চাইলাম, কিন্তু তারা টালবাহানা করল, বলল পরে নিয়ে নিস, রাজা এখন ব্যস্ত আছেন। শান্তি বললেন, কোনো ব্যাপার নেই বেটা, পরে নিয়ে নিস, এতে এত মনমরা হওয়ার কি আছে? গোপাল বলল, মা, চম্পা কালই ঘরে এসেছে, আমি ভাবছিলাম তার জন্য কিছু নিয়ে আসব, সে খুশি হবে। সে বড় ঘরের মেয়ে, এখানে গুজরান করা তার জন্য কতটা কঠিন হবে। আমি তো একথা তাকে বলতেও পারি না। কোথাও যদি আমার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত তার ভুল মনে হয়, আর সে এই ঘর আর সম্পর্ক ছেড়ে মায়ের বাড়ি চলে যায়। প্রেম আর বিবাহের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কাল পর্যন্ত প্রেম ছিল, আজ বিবাহের কঠিন বন্ধনে বাঁধা পড়েছি। কোথাও যেন এই টানা দড়িতে তার দম বন্ধ হয়ে না যায়। তারা দুজনে কথা বলছিল, তখনই চম্পা সেখানে এসে পড়ল। তাদের কথা শুনে বলল, আমার কোনো দম বন্ধ হচ্ছে না, আমার এই ঘরে খুব ভালো লাগছে, মনে হচ্ছে ভগবান আমার সঙ্গে আছেন। খারাপ লাগছে কারণ আপনি আর মাঝি আমাকে বুঝতে পারেননি। গোপাল বলল, চম্পা, আমি শুধু ভাবছিলাম তুমি এই ধোঁয়ায় ভরা ছোট্ট কুড়ে ঘরে কিভাবে থাকবে? তুমি আর কুসুম দিদি একসঙ্গে বড় হয়েছ, আজ কুসুম দিদি বড় ঘরের মালকিন হয়ে গেছে, আর তুমি এই ছোট্ট ঘরে। এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। উত্তর দিল, আমি কুসুম দিদির চেয়ে বেশি খুশি, আর একদিন আপনিও এটা মানবেন। ঠিক সেই সময় অন্যদিকে রমেশ একটা সরু গলি দিয়ে যাচ্ছিল। তখনই তার সামনে একজন মাছুয়ারা এলো, যার চোখে জল ছিল। রমেশকে দেখেই সে বলল, বেটা রমেশ, তুমি তো সব সময় আমার কাছ থেকে মাছ কিনো, তাই না? রমেশ বলল, হ্যাঁ, কিনি তো, কিন্তু কি হয়েছে? মাছুয়ারা উত্তর দিল, যে পুকুরে আমি জাল ফেলি সেখানে কাল থেকে আরেকজন মাছুয়ারা আসছে। তার কথা, সে রাজার বিশেষ লোক, এখন থেকে পুকুরের সব মাছ সে নিয়ে যাবে। যদি সে আমাকে মাছ ধরতে না দেয় তাহলে আমার ছোট ছোট ছেলেমেয়েরা কি খাবে? তারা ভুখে মরে যাবে। আমার মাছ ধরা ছাড়া আর কোনো কাজ আসে না। রমেশ বলল, আরে কাকা, চিন্তা কেন করছো? আমি থাকতে কেউ তোমাকে মাছ ধরতে বাধা দেবে না, চলো আমার সঙ্গে। রমেশ মাছুয়ারার সঙ্গে পুকুরের দিকে রওনা হলো। কিছুক্ষণ পর তারা পুকুরের কিনারে পৌঁছালো, যেখানে ইতিমধ্যে ভোলা নামে একজন লোক বসেছিল। রমেশ ভোলাকে বলল, তুমি এই মাছুয়ারার মাছের ওপর দখল কেন করেছ? আরে এটা গরিব লোক, এর ছেলেমেয়েরা ভুখে মরে যাবে। ভোলা উত্তর দিল, আপনার কথা ঠিক সাহেব, কিন্তু এই পুকুর আমি এই মাছুয়ারাকে আর দেব না। আপনি বললে পুকুরের মাছের একটা অংশ আমি আপনাকে দিতে পারি। রমেশ বলল, ছি, আমার কি মাছ খাওয়ার শখ আছে? কিন্তু মাছের একটা অংশ মানে অনেক মাছ, এই পুকুর তো মাছে ভরা, এত মাছ আমি কি করব? ভোলা বলল,
ভেবে দেখুন সাহেব, মাছের একটা অংশ বিক্রি করে টাকা আমি আপনার বাড়িতে পৌঁছে দেব। আপনাকে কিছু করতে হবে না, শুধু এই মাছওয়ারার থেকে আমাকে এই পুকুরটা দিয়ে দিন। মাছওয়ারা রেগে বলল, রমেশ সাহেব এই গ্রামের সবচেয়ে সৎ এবং ধনী লোক, তার সততা তুমি কেনার কথা বলছো, তিনি বিক্রি হবার লোক নন। ভোলা বলল, শুধু একবার সাহেব বলুন, তাহলে আমার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। রমেশ বলল, হয়ে গেল সিদ্ধান্ত, এখন থেকে এই পুকুর ভোলার কাছেই থাকবে। মাছুয়ারা কাকুতি মিনতি করে বলল, এটা আপনি কি বলছেন রমেশবাবু, আমি কত বছর আপনার সেবা করেছি। রমেশ উত্তর দিল, হ্যাঁ তুমি সেবা করেছ, এখন ভোলাকেও একটা সুযোগ দাও। মাছুয়ারা বলল, এমন করবেন না সাহেব, আমার ছোট ছোট ছেলেমেয়েরা ভুকে মরে যাবে, একটু দয়া করুন। রমেশ তার কোনো কথা শুনল না। এটা তার প্রথমবার ছিল না, সে প্রায়ই লোকদের ঠকিয়ে টাকা উপার্জন করত, তাই তার কাছে এত ধন জমা হয়েছিল। অন্যদিকে গোপাল রাত হলে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল। যখন সে রমেশের হাভেলির কাছে পৌঁছাল, তখন তাকে কারোর কান্নার আওয়াজ শোনা গেল। এটা কার কান্নার আওয়াজ? এটা তো কুসুম দিদির বাড়ি। কোথাও দিদি কোনো সমস্যায় পড়েনি তো? গোপাল এগিয়ে গেল। যতই সে কাছে গেল, কান্নার আওয়াজ ততই জোরালো হল। সামনে সে একজন বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখল এবং ভাবল, এই মহিলা এত রাতে এখানে কি করছেন? গোপাল তাকে জিজ্ঞাসা করল, কাকি, আপনার কি হয়েছে? আপনি এত রাতে এখানে কেন কাঁদছেন? বৃদ্ধা মহিলা বললেন, কি বলবো বেটা, আমি রমেশজিকে বহুক্ষণ ধরে হাভেলির বাইরে ডাকছি, কিন্তু তিনি বাইরে আসছেন না। গোপাল বলল, আপনার রমেশজির সঙ্গে কোনো কাজ আছে? থাকুন, আমি তাকে ডাকছি। বৃদ্ধা মহিলা বললেন, তিনি বাইরে আসবেন না বেটা। গোপাল জিজ্ঞাসা করল, কেন কাকি? তিনি উত্তর দিলেন, কাল আমার মেয়ের বিয়ে, আমি আমার মেয়ের জন্য কিছু গয়না তৈরি করেছিলাম এবং সেগুলো রমেশজির হাভেলিতে রেখেছিলাম। ভেবেছিলাম আমি তো ছোট্ট কুড়ে ঘরে থাকি, যদি চুরি হয়ে যায় তাহলে কি করব? এখন রমেশবাবু দরজাই খুলছেন না। গোপাল বলল, কাকি, হয়তো রমেশবাবু বাড়িতে নেই, নইলে এমন হতে পারে না যে তিনি আপনার গয়না রেখে দেবেন। আপনি তো রক্তঘামের উপার্জন দিয়ে গয়না তৈরি করেছেন। বৃদ্ধা মহিলা বললেন, ব্যাটা রমেশ বাড়িতেই আছেন, আমি নিজে তাকে বাড়িতে ঢুকতে দেখেছি। গোপাল ভাবনায় পড়ে গেল, যদি রমেশ বাড়িতে থাকেন তাহলে দরজা কেন খুলছেন না? সে জোরে ডাকল, রমেশবাবু, জরা দরজা খুলুন, কেউ আপনার সঙ্গে দেখা করতে এসেছে। রমেশ আওয়াজ শুনে কুসুমকে বলল, আমার হাভেলির দরগড়ায় তোমার গরিব জিজা কি করছে? কোথাও তার বাড়িতে আটা ফুরিয়ে গেছে নাকি যে মুখ তুলে এখানে চলে এসেছে? সত্যি বলতে আমার এই গরিব লোকজন খুব একটা পছন্দ নয়, একটু অভাব হলেই কটরা নিয়ে ধনী আত্মীয়দের কাছে চলে আসে। আমরা ধনী লোকেরা দিনরাত পরিশ্রম করি, তবেই এত উপার্জন করি। কুসুমের রমেশের কথা শুনে একটু অদ্ভুত লাগল, কারণ গোপাল তার বোনের স্বামী ছিল, কিন্তু তারও গরিবদের প্রতি বিশেষ কোনো মমত্ব ছিল না। সে বলল, গোপালকে তো বাড়িতে কেউ পছন্দ করে না। পিতাজিও চম্পাকে অনেক বকেছিলেন, মাও বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সে নাদান, কিছুই বোঝেনি। আর সেই ভুকানাঙ্গার বাড়ি চলে গেছে। ওরা বিয়েতে চম্পাকে একটা শাড়িও দেয়নি। আমার বুঝে আসে না চম্পা ওই কুড়ে ঘরে কিভাবে থাকছে। আমাদের দুই বোনের বাড়ি নদীর কিনারে, এখন ওদের আসা যাওয়া তো লেগেই থাকবে। রমেশ বলল, তুমি এখানেই থাকো, আমি ওই ভিখারিকে মানা করে আসছি। একবার দিয়ে দিলে কোনো কমতি হবে না, কিন্তু অভ্যাস হয়ে গেলে ক্ষতি হবে। কুসুম বলল, হ্যাঁ, আপনি মানা করে দিন, আমি ততক্ষণে আপনার জন্য পকোড়া তৈরি করছি। রমেশ বাইরে বেরিয়ে গোপালের সঙ্গে বৃদ্ধা মহিলাকে দেখে অবাক হল। সে ভাবল, আমি তো ভেবেছিলাম এই বৃদ্ধা মহিলা এতক্ষণে চলে গেছে, এখন এটা গোপালের সঙ্গে এখানে কি করছে? যদি গোপাল সত্যিটা জেনে যায় তাহলে সে জমিদারকে আমার সত্যিটা বলে দেবে, আর আমি জমিদারের চোখে চিরকালের জন্য পড়ে যাব। গোপাল বলল, রমেশবাবু, এখন দরজা কেন খুলছিলেন না? রমেশ হড়বড়িয়ে বলল, ও, আমি তো গোসল করতে যাচ্ছিলাম, নতুন বউ আছে ঘরে, সে তো দরজা খুলতে পারে না। গোপাল বলল,
গোসল করছিলেন, কিন্তু আপনার চুল তো শুকনো লাগছে। রমেশ এসে বলল, হো, আমি গোসল করতে যাচ্ছিলাম, গিয়ে উঠিনি। নতুন বউ আছে, তার সঙ্গে কথাই দেরি হয়ে যায়। তোমার মতো তো নয় যে সকালে কাজে বেরিয়ে রাতে ফেরো। গোপাল বুঝল রমেশ তাকে ছোট করার চেষ্টা করছে। সে বলল, রমেশবাবু, কাকি বলছিলেন তিনি তার মেয়ের বিয়ের জন্যে গয়না তৈরি করেছিলেন, যেগুলো আপনার তিজোরিতে রাখা আছে। রমেশ তৎক্ষণাৎ বলল, আরে এমন কিছুই নেই। তারপর বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে বলল, কেন রে বুড়ি, তুই আমাকে তোর গয়না কবে দিয়েছিস? বৃদ্ধা মহিলা বললেন, রমেশবাবু, সেদিন যখন গ্রামে চুরি হয়েছিল আপনি নিজে বলেছিলেন এখন থেকে আর চুরি হবে না। আমি আমার গয়না আপনার তিজোরিতে রেখেছিলাম। এখন আমার মেয়ের বিয়ে, গয়না নিতে এসেছি, আর আপনি আমাকে মিথ্যাবাদী বানাচ্ছেন। রমেশ রেগে বলল, আমার মনে হয় এটা পাগল মহিলা। ভলা কেউ তার গয়না অন্যের তিজোরিতে রাখে? আমি তোকে ধাক্কা মেরে বাইরে বের করার আগে চলে যা। ভিক্ষে চাইতে হয়তো বল, আমি দিয়ে দেব, কিন্তু মিথ্যা অভিযোগ করলে পরিণাম খারাপ হবে। এই বলে রমেশ হাবেলির দরজা বন্ধ করে দিল। বৃদ্ধা মহিলা সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। গোপাল তাকে দেখে খুব দুঃখ পেল। তার মনে হল মহিলার চোখের জলে সত্যিটা ফুটে উঠছে। সে বলল, কাকি, আপনি চিন্তা করবেন না, বাড়ি যান। যা হয়ে গেছে তা বদলানো যায় না। বৃদ্ধা মহিলা বললেন, বেটা, কাল আমার মেয়ের বরযাত্রী আসবে। যদি আমি গয়না না দিতে পারি তাহলে কোথাও বরযাত্রী ফিরে না যায়। আমি আমার মেয়ের জন্য ভয় পাই না, তার ভাগ্যের জন্য ভয় পাই। যদি বরযাত্রী ফিরে যায় আমি মরে যাব। এই বিয়ে গয়নার উপরই ঠিক হয়েছিল। তখনই চম্পা কণ্ঠস্বর শোনা গেল, বরযাত্রী ফিরে যাবে না কাকি, আর গয়নার কথা হলে সেটাও আপনি পেয়ে যাবেন। গোপাল এবং বৃদ্ধা মহিলা দেখল চম্পা সেখানে দাঁড়িয়ে আছে। গোপাল বলল, চম্পা, তুমি এখানে কি করছো? চম্পা বলল, আমি তোমাকে দেখতে বেরিয়েছিলাম, পথে তুমি এখানেই পাওয়া গেল। মাফ করো, আমি তোমার আর কাকির কথা শুনে ফেলেছি। গোপাল ভয় পেয়ে গেল। তাকে ভয় ছিল যে চম্পা রমেশের সত্যিটা জেনে যাবে। সে জিজ্ঞাসা করল, কোন কথা শুনেছ তুমি? চম্পা বলল, এই যে কাকির মেয়ের বিয়ে গয়নার উপর ঠিক হয়েছে। যদি গয়না না মেলে তাহলে বিয়ে ভেঙে যেতে পারে। তাছাড়া তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আর কোনো কথা ছিল কি? বৃদ্ধা মহিলা কিছু বলতে যাচ্ছিলেন, তখনই গোপাল মাঝখানে বলল, হ্যাঁ, এই কথাই হচ্ছিল। চম্পা তার গয়না খুলে বৃদ্ধা মহিলার হাতে দিয়ে বলল, কাকি, এটা রাখুন, এটা আপনার মেয়ের বিয়েতে কাজে লাগবে। বৃদ্ধা মহিলা বললেন, এটা তুমি কি বলছো বেটি? আমি এটা নিতে পারি না। গোপালও বলল, হ্যাঁ চম্পা, তুমি এটা করতে পারো না। এই গয়না তোমার পিতাজি কত ভালোবেসে দিয়েছিলেন। চম্পা উত্তর দিল, এতদিন আমার এগুলোর প্রয়োজন ছিল, তাই আমার কাছে ছিল। এখন কাকির এগুলোর বেশি প্রয়োজন। আর পিতাজির কথা হলে, যখন তিনি জানবেন যে এই গয়না দিয়ে কারোর বিয়ে বাঁচানো গেছে, তখন তিনি আরও খুশি হবেন। গোপাল চুপ করে রইল এবং চম্পার দিকে তাকিয়ে রইল। বৃদ্ধা মহিলা বারবার মানা করা সত্ত্বেও চম্পা তার গয়না দিয়ে দিল। এটা গোপালের জন্য কোনো ছোট কথা ছিল না। সে বলল, চম্পা, এখন চলো, মাঝি অপেক্ষা করছেন। দুজনে বাড়ি চলে গেল। পরের দিন সকালে চম্পা চুলায় খাবার তৈরি করছিল। তখনই কুসুম সেখানে এলো। চম্পা তাকে দেখে বলল, আরে দিদি, আপনি সকাল সকাল এখানে? আমার দিনটা বানিয়ে দিলেন। আপনি জানেন আমি আপনাকে খুব মিস করি। কুসুম বলল, তোর বিয়ে হয়েছে 4 দিনও হয়নি আর তুই চুলা চৌকা সামলাতে শুরু করেছিস। নিজের অবস্থা দেখ, ধোঁয়ায় কাজ করে তুই নিজের রং নষ্ট করে ফেলেছিস। চম্পা বলল, এমন নয় দিদি, আমি এখানে খুব খুশি। কুসুম হেসে বলল, তা তো দেখাই যাচ্ছে। আমার স্বামী রোজ আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। তুই বল, গোপাল তোকে কি দিয়েছে? চম্পা বলল, গোপাল রাজার কাছে কাজ করে, তার পোগার এখনও পায়নি। সে বলছিল পোগার পেলেই আমার জন্য নতুন শাড়ি আনবে। কুসুম হাসতে হাসতে চম্পার মজা করে তার হাভেলিতে চলে গেল। বৃদ্ধা মহিলা চম্পার কাছ থেকে গয়না নিয়ে সোজা মহলে গেল এবং রাজাকে রমেশের কুকীর্তি জানিয়ে দিল। রাজা মন্ত্রীকে বললেন, খোঁজ নাও এই মহিলা সত্যি বলছে কি না। রমেশ এই গ্রামের সবচেয়ে ধনী লোক। যদি এই মহিলা তার ধন দেখে মিথ্যা অভিযোগ করে থাকে তাহলে তার পরিণাম খারাপ হবে। মন্ত্রী বললেন, মহারাজ, আজ সকালে একজন মাছুয়ারার স্ত্রী তার 4টি সন্তান নিয়ে মহলে এসেছিল। তার কথা, যে পুকুরে তার স্বামী মাছ ধরত, রমেশ সেটা অন্য কাউকে দিয়ে দিয়েছে এবং বদলে মাছের একটা অংশ নিয়েছে।
মাছুয়ারার বাড়িতে খাবারের কিছু ছিল না, তার ছেলেমেয়েরা ভুকে তরপাচ্ছিল, তাই সে আত্মহত্যা করেছে। রাজা রেগে বললেন, এটা তুমি কি বলছো? সেই মাছুয়ার আত্মহত্যা করেছে? এই কথা তুমি আগে কেন বলনি? মন্ত্রী বললেন, মহারাজ, রমেশ আপনার বিশেষ লোক, আমরা ভেবেছিলাম আপনি আমাদের কথা মিথ্যা ভাববেন। রাজা বৃদ্ধা মহিলাকে বললেন, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে তোমার গয়না রমেশের হাবেলিতে আছে? মহিলা বললেন, মহারাজ, আমার গয়নার মধ্যে একটা 100 বছরের পুরানো মুদ্রা আছে, যার একটা কোণা ভাঁজ করা। রাজা বললেন, আমরা এখনই রমেশের হাবেলির তল্লাশি নেব। যদি সেই মুদ্রা পাওয়া যায় তাহলে তোমার সব গয়না ফেরত দেওয়া হবে। কিছুক্ষণ পর রমেশ প্রচুর গয়না নিয়ে রাজার সামনে দাঁড়ালো। তার মধ্যে সেই ভাঁজ করা মুদ্রাও ছিল। রাজা বললেন, রমেশ, আমরা তোমাকে কি ভেবেছিলাম, আর তুমি কি প্রমাণিত হলে? তুমি পুরো গ্রামকে ঠকিয়েছ। তুমি মানুষ বলে ডাকার যোগ্য নও, আমরা তোমাকে মৃত্যুদণ্ড দেব। তখনই গোপাল দৌড়ে এসে বলল, মহারাজ, রমেশকে ছেড়ে দিন, তার ভুল হয়ে গেছে, তাকে মাফ করে দিন। রাজা বললেন, তুমি এই চোরের পক্ষ কেন নিচ্ছ? সে তোমাকে সবসময় ছোট করে। গোপাল বলল, মহারাজ, এ আমার স্ত্রীর বোনের স্বামী, যদি তার কিছু হয় তাহলে কুসুম আর জমিদারির পরিবার ভেঙে যাবে। রাজা বললেন, তুমি আর রমেশ একই হাবেলির জামাই, কিন্তু তোমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তুমি সৎ আর সে চোর। গোপাল বলল, মহারাজ, একটা সুযোগ দিন। রাজা বললেন, ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে। যদি রমেশ জিতে আমি তাকে মাফ করে দেব, যদি হারে তাহলে মৃত্যুদণ্ড। প্রতিযোগিতা শুরু হল। গোপাল এবং রমেশ খেতে পরিশ্রম করতে লাগল। 3 মাস কেটে গেল। মহলে প্রচুর ভিড় ছিল। পুরো গ্রাম প্রতিযোগিতা দেখতে এসেছিল। কুসুম, চম্পা, সুরজ সিং এবং সরোজও সেখানে ছিলেন। সুরজ সিং রেগে কুসুমকে বললেন, তোমার স্বামী তো বড় ধনী হয়ে ঘুরে, কিন্তু সে চোর। আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে যে আমি তোমার জন্য তাকে বেছে নিয়েছিলাম। তার জন্য একজন মাছুয়ারা আত্মহত্যা করেছে, আর তবুও গোপাল তাকে বাঁচানোর চেষ্টা করেছে। আমার গোপালের মুখোমুখি হতে লজ্জা লাগছে। চম্পার চোখে জল এলো। তখনই মন্ত্রী বললেন, মহারাজ, প্রতিযোগিতার ফলাফল এসে গেছে। সবচেয়ে বেশি শস্য রমেশের ক্ষেতে উৎপন্ন হয়েছে। রাজা বললেন, অভিনন্দন রমেশ, আমি তোমাকে জীবন দান করছি, কিন্তু এই জীবনদান তুমি গোপালের জন্য পেয়েছ। মহারাজ, রমেশ সবসময় আরামায়েশে থেকেছে, সে এত শস্য কিমানো উৎপন্ন করল? রাজা বললেন, গোপাল, তোমার ক্ষেতেও ভালো শস্য ছিল, কিন্তু কাল রাতে যখন সারা গ্রাম ঘুমাচ্ছিল তুমি চুপিসারে তোমার অর্ধেক শস্য রমেশের খেকে রেখে দিয়েছিলে, যাতে তাকে জীবনদান মেলে। আমরা তোমার উপর নজর রেখেছিলাম এবং সব দেখেছি। গোপাল বলল, তাহলে কি এখন আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে? রাজা বললেন, না গোপাল, তুমি রমেশকে বাঁচানোর জন্য এত পরিশ্রম করেছ, তাই আমি তোমাকে এই মহলের সেনাপতি বানাচ্ছি। আজ থেকে তুমি এবং তোমার পরিবার মহলে থাকবে। কুসুম চম্পাকে বলল, আমি গোপালকে ভুল বুঝেছিলাম, সে আমাদের জন্য এত কিছু করেছে। আমি তোমাকে তিরস্কার করতাম, আমি মাফ চাইব না, কারণ আমি এর যোগ্য নই। চম্পা বলল, এমন কথা বলো না দিদি, বড়রা ছোটদের কাছে মাফ চায় না। গোপাল তার কর্তব্য করেছে। রমেশ গোপালকে বলল, ভাই, আমাকে মাফ করে দে, আমি তোকে অনেক খারাপ কথা বলেছি। গোপাল বলল, যা হয়ে গেছে তা ভুলে যা, জীবন এগিয়ে ডাকছে। সুরজ সিং গোপালকে বললেন, বেটা, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। গোপাল বলল, পিতাজি, আপনি আমাকে বেটা বলেছেন, এর চেয়ে আর কি চাই? এরপর সবাই নিজ নিজ বাড়ি চলে গেল। গোপাল মহলে থাকতে লাগল। রমেশ ছোটখাটো কাজ শুরু করল এবং সবাই খুশি খুশি জীবনযাপন করতে লাগল।